তারপর আমাদের 16 নম্বর ম্যাথ। তো 16 নম্বর ম্যাথে দেখো কি বলছে, করিম 9% চক্রবৃদ্ধি মুনাফা হারে 5 বছরের জন্য 50,000 টাকা এবং মরিয়ম 7% চক্রবৃদ্ধি মুনাফা হারে 5 বছরের জন্য 80,000 টাকা ব্যাংকে জমা রাখলো। ব্যাংক থেকে কার বেশি আয় হবে এবং কত টাকা বেশি আয় হবে? আচ্ছা, 9% কর্মী ক্ষেত্রে হলো কি 9% চক্রবৃদ্ধি মুনাফা হার আর 5 বছরের জন্য 50,000 টাকায়। অপরদিকে 7% চক্রবৃদ্ধি 5 বছরের জন্য বছর সমান আছে 80,000 টাকায়। তারপর 9%। আচ্ছা, আমার মনে হচ্ছে মরিয়মটা বেশি হবে, কারণ আমরা এই জন্য যতগুলো অঙ্ক করছি সবগুলো দেখতেছি মেয়েদের বেশি, তার মানে মরিয়মের বেশি হবে। আচ্ছা দেখি অঙ্ক তো দেখি। আচ্ছা, করিমের ক্ষেত্রে আগে করিমের ক্ষেত্রে লিখি। করিমের ক্ষেত্রে কী আছে দেখি। করিমের ক্ষেত্রে প্রথম হলো করিম, যদিও ছেলেটার আগের নাম দিছে আর সমান 9%। হ্যাঁ, 9% মানে কত? 0.09। আর এন সমান কত বছর দেওয়া আছে? 5 বছরের জন্য, দুজনের জন্য 5। আর মূলধন দেওয়া আছে কত হাজার টাকা? করিমের 50,000 টাকা। আর মরিয়মের ক্ষেত্রে, মরিয়ম খুব সুন্দর নাম, মরিয়ম। মরিয়মের ক্ষেত্রে হলো যে কত? আর সমান হলো তোমার 7%, 0.07। এন সমান দুজনেরই সমান বছর, আর ফি কিন্তু মরিয়মের 80,000 টাকা। এখন বলছে যে চক্রবৃদ্ধি মূলধনটা বের করো। তো এটা আমাদের প্রশ্ন। এবং বলছে যে কার কত বেশি আয়টাই হচ্ছে এগুলা। আচ্ছা, আমরা করি প্রথমে চক্রবৃদ্ধি মুনাফাটা বের করি আমরা। তাহলে আমাদের সূত্র অনুযায়ী কী লিখতে হবে? যে চক্রবৃদ্ধি মুনাফা সূত্রটা তোমরা কথাগুলো লিখবা, ডাইরেক্ট লিখে দিচ্ছি। ফি ইন্টু 1 প্লাস আর পাওয়ার n মাইনাস 1। এবার ফি এর মান কত? তোমরা ইজি পারবা। এতক্ষণ যারা ভিডিওটা দেখছো, এই পর্যন্ত যারা ভিডিও দেখছো, তারা অঙ্কটা পারবা, একদমই পারবা। তাদের জন্য অঙ্কটা এখন ইজি, খুবই ইজি। আর যারা এখান থেকে দেখতেছো ভিডিওটা, এরা এগুলো দেখো নাই, তাদের কাছে একটু কঠিন মনে হতে পারে। 1.09 পাওয়ার কত? 5 মাইনাস 1। এবার আমরা 50,000 ইন্টু প্রথমে আমরা কী করবো? সাইন্টিফিক ক্যালকুলেটারে এটার 5 কত, 5 গুণ কত হয়, এটার 5 গুণ কত হয় দেখবো আমরা। তারপরে যা হবে সেখান থেকে -1 করব, করার পরে যা পাবো আমরা এখানে মানটা এখানে লিখবো। লেখার পর কত টাকা হয় আমরা ক্যালকুলেট করে দেখি। ক্যালকুলেটারে করলে কর্মী ক্ষেত্রে 26,931 টাকা 20 পয়সা। 26,931 টাকা আর 20 পয়সা আছে। তাহলে করিমে তার এই 9% হারে 5 বছরের জন্য চক্রবৃদ্ধি হিসাবে 50,000 টাকা যদি ব্যাংকে রাখে, তে সে কত? 26,931 টাকা কী পাবে? মুনাফা পাবে, চক্রবৃদ্ধি মুনাফা। এটা হলো কি? চক্রবৃদ্ধি মুনাফা, মনে রাখবে, এটা হলো মুনাফা। এটা হলো চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধির মুনাফা। এটা হলো চক্রবৃদ্ধির মুনাফা পাবে। ঠিক আছে? কত বছরে? 5 বছরে। আর যদি বলে যে মূলধন, তাইলে মূলধন তো 50,000 টাকা, ফি প্লাস সি। যদি মূলধন বলে তাহলে ফি প্লাস সি। ঠিক আছে? এই মূলধন আর যোগ এটা সব মিলে কত। আর এরপরে মরিয়মেরটা, এখন আমাদের এটা বলে না, দরকার নাই এটা। মরিয়মেরটা দেখো সেমভাবে, একদম সেম ওইতে আমরা চক্রবৃদ্ধি মুনাফা আমরা বের করব। সূত্র একই ধরনের সূত্র, কোনো প্রকার চেঞ্জ হবে না। এন কত বছর? আচ্ছা, এন আগে সূত্রটা লিখি। তারপরে কত হাজার টাকার সাথে তার 80,000 টাকা, আর 1 প্লাস 0.09, সরি এটা 7, তার তো 7%। এন কত? 5 বছরের জন্য -1 এই। এরপরে 80,000 টাকা ইন্টু এটা করবা, করার পরে কত টাকা হয় দেখি ক্যালকুলেট করে। মরিয়মের ক্ষেত্রে কত হচ্ছে? 32,204 টাকা। 32,204, 32,204 টাকা। তাহলে এর ক্ষেত্রে হচ্ছে 26,900, 32,200। তার মানে অবশ্যই কার বেশি? মরিয়মের বেশি। প্রশ্ন বলছে কি আমাদেরকে? দেখো প্রশ্ন বলছে যে কি ব্যাংক থেকে কার বেশি আয় হবে? অবশ্যই মরিয়মের বেশি আয় হবে। ঠিক আছে? অবশ্যই কার বেশি আয় হবে? মরিয়মের। আমি কি বললাম? মেয়েদের একটু বেশি হবে আয়।
তো এরপরে আয় বেশি হবে কত টাকা বেশি হবে, এবার বলছে কত টাকা বেশি হবে। তাহলে কত টাকা বেশি হলে মরিয়ম মাইনাস কে করিম 32,204 মাইনাস 26,931 বিয়োগ করলে যে টাকাটা হবে ওই টাকাটা বেশি পাবে। আশা করি বুঝতে পারছো। তারপরে আমরা পরের অঙ্কগুলো দেখি। 17 নম্বর অঙ্কটা এই পর্যন্ত তোমাদের মোটামুটি অঙ্ক তোমাদেরকে জানতে হবে এই পর্যন্ত। এরপরে যে অঙ্কগুলো দেওয়া আছে আমার মনে হয় কি এগুলো ক্লাস 7-এর 6-7-এর বাচ্চারাও পারবে। তোমরা তো পারবাই, সাথে সাথে ওরাও কিন্তু পারবে। তো 17 নম্বর তাও অঙ্কের খাতিরে করে দিচ্ছি আমি। প্রসঙ্গে বলছি দেখো, তাসিনা 350 টাকা দরে 8টি মুরগি ক্রয় করে। তার মানে 350 টাকা দরে মানে একটার দাম 350 টাকা, এরকম কয়টা 8টা। তাহলে তার যদি 8টি মুরগির দাম কত, 8টি মুরগির ক্রয় মূল্য 350 × 8, তাহলে কত হচ্ছে 0 × 0, 5 × 8 = 40, হাতে 4, 3 × 24, 24-এর 4 কত 8, এই ঠিক আছে। এত টাকা তার কয়টি 8টা মুরগির দাম। তো এরপর প্রশ্ন বলছে কি দেখো, ক্রয় করে মোট 2500 টাকায় 2500 টাকায় বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে। তাসিনের মূলধন কত। তো মূলধন মানে কোনটা, মূলধন মানে তো এটা, সে যে টাকা দিয়ে 8টা মুরগি কিনছে ওইটাও তার মূলধন। এখন বেচারি বিক্রি করতে গেছে না, আরও কম দাম পাইছে, 2500 টাকা বিক্রি করছে। তো সে কিনছে 2800 টাকা দিয়ে, আর বিক্রি মূল্য কত, তার বিক্রি মূল্য 2500 টাকা। এখন তোমরা বলো কি লাভ হয়েছে নাকি লস হয়েছে, কোনটা হয়েছে, লস হয়েছে। তো লস সমান কত, লস সমান 2800 মাইনাস 2500, 300 টাকা তার কী হয়েছে, বেচারির লস হয়ে গেছে, বেচারির লস হয়ে গেছে 300 টাকা। তারপরে এখন না সে ভালো কিছু চাইছে, মানে ভালো কিছু করার জন্য চাইছে যে না আমি কিছু মুরগি কিনবো, ব্যবসা বাণিজ্য কিছু করবো, উদ্যোক্তা হবো আস্তে আস্তে। না ওর ঠিক আছে, চিন্তাধারা ঠিক আছে, এটা ভালো, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। এবং আমি মনে করি যে প্রত্যেকেরই এই ধরনের কিছু না কিছু উদ্যোগ মাথায় রাখার দরকার, সেটা ছেলে হোক কিংবা মেয়ে হোক, সবারই কিছু না কিছু ইনোভেশন মাথায় আনা দরকার আছে। হ্যাঁ, এটা আসলেও ভালো কাজ। লস হবে লাভ হবে এটা স্বাভাবিক জিনিস। তার মানে 300 টাকা তার কী হলো, লস হইলো। হ্যাঁ, তার মূলধন কত, এইটাই হলো তার মূলধন। ঠিক আছে, এই মূলধনে 2800 টাকা আর লস এটা। ঠিক আছে, তো এরপরে দেখো আমরা পরের অঙ্কটা যাই। তো এটা একটু তোমার সাজায় লিখবে আর কি, আমি তো সরাসরি করে দিচ্ছি, একটু সাজাই গোছিয়ে লিখবা। তারপর আসো পরের অঙ্কটা আসো, 18 নম্বর অঙ্কটা আসো। কী বলছে, এটা সহজ। একজন মাছ চাষি তার পুকুরে 5000 টাকার পোনা মাছ ছাড়লেন। বর্ষাকাল সাধারণত আমাদের গ্রামগঞ্জে বেশিরভাগ বা যারা মাছের চাষ করেন তারা পোনা মাছের ছোট যেই মাছগুলো থাকে, ছোট পোনা যেগুলোকে আমরা বলি, ওগুলো তারা কিনে নেন, কিনে চাষ করেন। কত হাজার, 5000 টাকার পোনা চাষ করছেন, 5000 টাকার। হ্যাঁ, সে মাছের খাবারের জন্য 60,000 টাকা এবং মাছ চাষের শ্রমিকের জন্য 25,000 টাকা খরচ করলেন, 25,000 খরচ করলেন। তার মানে উনি দেখো, উনি 5000 টাকা দিয়ে মাছ কিনছে, তারপরে 60,000 টাকা দিয়ে ওই মাছের জন্য খাবার কিনছে। অবশ্যই খাবার দিতে হবে, খাবার না দিতে মাছ বড় হবে না। তারপরে তোমার একজন শ্রমিক রাখছেন বা 2 জন হোক, যেটা হোক, উনি শ্রমিক রাখছেন, ওকে 25,000 টাকা দিচ্ছেন। হ্যাঁ, বলছে তুমি এই আমার মাছের খামারটা দেখো, তোমাকে 25,000 টাকা আমি বেতন দিব। এটা 1 মাসের জন্য না, কয়েক মাসের জন্য হতে পারে, সাধারণত 1 মাসের জন্য দেওয়া হয় না এরকম। ওই মাছ চাষির মূলধন কত, মূলধন তার মানে সে দেখো তার মূলধন দেখো, মূলধন কত তোমরা আসলে বুঝতে পারছো। 5000 টাকা সে মাছ কিনছে, ঠিক আছে। তারপরে এত টাকা সে মাছ কিনছে, 5000 টাকার মাছ কিনছে। তারপর 60,000 টাকার সে কি খাবার কিনছে মাছের জন্য, আর 25,000 টাকা সে ইয়েকে দিছে, কাকে, কর্মচারীকে দিছে। তাহলে 25 5 30 30 90, এই 90,000 টাকা কী করছে সে মূলধন হিসাবে ইনভেস্টমেন্ট করছে। এটা তার ইনভেস্টমেন্ট। অবশ্যই একজন খামারি হোক বা যেই হোক, তারা একদম A to Z যে খরচটা করেন, ইভেন
তোমার এই মাছ চাষ করতে গিয়ে পুকুর সংস্করণ করার জন্য যদি প্রয়োজন হয় সেটাও তার ইনভেস্টমেন্ট। সে যদি এই মাছের যদি কোনো ট্রিটমেন্ট করে, মেডিসিন প্রয়োগ করে, যে টাকা যাবে সেটাও তার ইনভেস্টমেন্ট। হ্যাঁ, এগুলো সব তার ইনভেস্টমেন্ট, এগুলো সবগুলো তার মূলধন। তাই 90,000 টাকা কী করছে, সে মূলধন করছে, ব্যয় করছে বা ইনভেস্ট করছে। যদি তিনি তার পুকুরের মাছ 2 লক্ষ টাকা বিক্রি করেন তবে তার কত টাকা লাভ হবে? তো 90,000 টাকা ইনভেস্টমেন্ট করছে, মুখে মুখে কথা, 90,000 টাকা ইনভেস্টমেন্ট করছে, বিক্রি করছে কত, 2 লাখ টাকা। মাছ বিক্রি করলেন 2 লাখ টাকার, তাহলে মাছের বিক্রি মূল্য কত লাখ টাকা, 2 লাখ। এই 2 লাখ টাকা হলো তার মাছের বিক্রি মূল্য। তাহলে অবশ্যই লাভ হয়েছে, অবশ্যই লাভ। তো লাভ সমান এই 2 লক্ষ মাইনাস 90,000। একদম 4-5 এর ম্যাথের মতো লাগতেছে আমার কাছে, যদিও ক্লাস 8-এ দিয়েছে এটাকে 1,10,000 এই টাকাটা হবে। ঠিক আছে, তো এই টাকাটা উনি কী করছেন, প্রফিট করছেন, ভালো জিনিস। কিন্তু এগুলো আসলে শোনো, আমি তোমাদের একটা কথা বলি, তোমাদের ম্যাথ বই এই ধরনের যে অঙ্কগুলো দেয় এগুলো কিন্তু শুধু ম্যাথ না, এগুলো শুধু ম্যাথ হিসেবে চিন্তা করলে হবে না। এগুলো তোমাদেরকে অ্যাপ্রিসিয়েট করতেছে যে তোমরাও উদ্যোগী হও, তোমরাও কিছু না কিছু করার চিন্তা করো। এখান থেকে ম্যাথ শিখে মুখস্থ করবা না, এখান থেকে ম্যাথ শিখে তোমরাও প্রফিট লস ক্যালকুলেট করার ইয়েটা বুঝে যাও। লস কোনটা, লস কীভাবে ক্যালকুলেট করবা, প্রফিট কীভাবে ক্যালকুলেট করবা, এগুলো ক্যালকুলেট করা শিখে গেলে তোমরা নিজেরা কোনো একটা কাজ করতে পারবা। যে আমি ধরো একটা প্রজেক্ট হাতে নিলাম, এই প্রজেক্টের মধ্যে আমার কত টাকা লস হবে, কত টাকা প্রফিট হইতে পারে, এই জিনিসটা প্রজেক্ট করার আগে দিয়ে ক্যালকুলেশন করে ফেলতে হয়। তারপরে বড় বড় কোম্পানিগুলো প্রফিট করে কীভাবে, তারা একটা ইনভেস্টমেন্ট করার আগে চিন্তা করে যে আমি এখানে ইনভেস্টমেন্ট করলে আমার কত টাকা ইনভেস্ট করতে হবে, এবং সেখান থেকে প্রফিট কত আসবে, এবং সেখানে লস কত হইতে পারে, এভরিথিং ক্যালকুলেশন করে তারা প্রজেক্টটা হাতে নেয় যে আমি এই প্রজেক্টটা করব অথবা এই প্রজেক্টটা বাদ দিয়ে দিব। ঠিক আছে, তারপর অঙ্কটা আমরা দেখি। 8 পরে 19 নম্বর অঙ্কটা দেখি। অঙ্ককে নিবা যে নিজেদের ব্যক্তি জীবনের জন্য। অঙ্ককে তুমি যদি বইয়ের চিন্তা করো যে বইয়ের অঙ্ক বইয়ে রাখতে হবে, এটাকে বাস্তব জীবনে আনা যাবে না, তাইলে তুমি অঙ্ক জীবনও পারবে না। অঙ্ককে যদি বইয়ের অঙ্ক বইয়ে চিন্তা করো, বইয়ের মতো চিন্তা করো যে বইয়ের অঙ্ক খাতায় করে দিব শেষ, না, বাস্তব জীবনে কোনো কাজে আসবে না এই অঙ্কগুলো। আর যদি বইয়ের অঙ্কগুলোকে বাস্তব জীবনে চিন্তা করো তাহলে তুমি অঙ্কটাকে ইজিলি পারবা এবং তোমার বাস্তব জীবনে কাজে আসবে ম্যাথগুলো। তারপর আসো, একজন কৃষক এক দোকানে 40 কেজি ধান দিয়ে 20 কেজি চাল নিছেন, 5 কেজি আটা নিছেন, 1 কেজি ডাল নিছেন। যদি প্রতি কেজি ধানের দাম 12 টাকা হয়, 1 কেজি চালের দাম 16 টাকা হয়, 1 কেজি আটার দাম 18 টাকা হয়, 1 কেজি ডালের দাম 28 টাকা হয়, তবে কৃষকের কত টাকা লাভ বা ক্ষতি হলো? আচ্ছা, 40 কেজি ধান, উনি দোকানদারকে 40 কেজি ধান দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, তো 40 কেজি ধানের 1 কেজি ধানের মূল্য কত? 1 কেজি ধানের মূল্য হচ্ছে 12 টাকা। আচ্ছা, আমি তোমাদের সাজাই দেখাই, এভাবে দেখালে হয়তো তোমরা বুঝবে না, চাকরি ম্যাথগুলো তো এভাবে দেখাই দিই আমি। তো প্রতি কেজি বা 1 কেজি, আচ্ছা 1 কেজি লিখি তোমাদের জন্য, 1 কেজি ধানের মূল্য কত টাকা? 12 টাকা। তাহলে 40 কেজি ধানের মূল্য 40 পূরণ 12 টাকা। ঠিক আছে, তাহলে 4 কত? 48, 4 12 48, শূন্য একটা আছে না, এই টাকাটা। এরপরে কী করছে উনি? 20 কেজি চাল নিয়েছেন, 5 কেজি আটা নিয়েছেন, 1 কেজি ডাল নিয়েছেন। তো 1 কেজি চালের দাম হলো যে কত? 16 টাকা। আচ্ছা, তাহলে 1 কেজি চালের দাম 16 টাকা। 1 কেজি চালের দাম 16 টাকা। হ্যাঁ, কত কেজি নিয়েছেন উনি? 20 কেজি নিয়েছেন। তো 20 কেজি চালের দাম কত হবে? 16 পূরণ 20, 16 দুগুণে 32 আর 0 এত টাকা। তারপরে কি বলছে যে আর কি নিছে? 5 কেজি আটা নিছে। তো 5 কেজি আটা নিছে, 1 কেজি আটার দাম হলো যে 18 টাকা। তাহলে 5 কেজির দাম কত? তো 18 পূরণ 5, 5 আটা 40, 4 5 থেকে 5 9, 90 টাকা। তাহলে 5 কেজি আটার দাম 90 টাকা। ঠিক আছে, আর কি নিছে উনি? 1 কেজি ডাল নিছে। 1 কেজি ডাল দাম কত টাকা?
এক কেজি ডালের দাম হলো 28 টাকা। 1 কেজি ডাল 28 টাকা। 1 কেজি ডালের দাম 28 টাকা। তাহলে কত? 8, তারপরে 13, 3 হাতে আছে 1, 4। উনি দিছেন কত? 40 কেজি ধান দিয়ে দিছেন। হ্যাঁ, 40 কেজি ধান দিয়ে দিছেন। 40 কেজি ধান আসছে 480 টাকা আসছে। আর উনি বিনিময়ে নিচ্ছেন কত? এই টাকাটা। অর্থাৎ দোকানদারের সাথে তার চুক্তি হয়েছে যে তোমাকে আমি 40 কেজি ধান দিব, বিনিময়ে তুমি আমাকে এইগুলো দিবা। হ্যাঁ, এখন টাকার রেটটা আমরা হিসাব করছি, ওটা কৃষক নিজে হিসাব করে নাই, নিজে হিসাব করছে যে কি আমি তোমারও 40 কেজি ধান দিব ভাই। দোকানদারকে বলছে তুমি আমাকে এই 20 কেজি চাল দিবা, 5 কেজি আটা দিবা, আর 1 কেজি, এটা 1 কেজি ডাল দিবা। দাম দর ওনারা হিসাব করে না। আমরা হিসাব করে দেখলাম পরবর্তী যে কি যে 40 কেজি ধানের দাম এত টাকা, আর এগুলো সবগুলোর দাম হলো 438 টাকা। তাহলে ওনার অবশ্যই লস হয়েছে না? অবশ্যই ওনার লস হয়েছে, ঠিক আছে। তো এটা আমরা লস লিখবো বা ক্ষতির লিখবো। ওনার ক্ষতি হয়েছে কত টাকা? প্রশ্ন আমাদের কী বলছে? কৃষকের কত টাকা ক্ষতি হলো? তো 480 মাইনাস 438, ঠিক আছে। এই টাকাটা ওনার কী হয়েছে? ক্ষতি হয়েছে। এই তারপরে তাহলে আমরা এই অঙ্কটা দেখলাম। পরের অঙ্কটা আমরা একটু দেখি, এটাকে মুছে ফেলি। 20 নম্বর অঙ্কটা দেখি। নম্বর অঙ্ক কী বলছে দেখি আমরা। একজন ফল বিক্রেতা, এটা একটু খেয়াল করতে হবে, একজন ফল বিক্রেতা 15,000 টাকা দিয়ে 120 শত লিচু ক্রয় করলেন। যাতায়াতের সময় 600 লিচু নষ্ট হয়ে গেল। বাকি প্রতি শত লিচু কত টাকা দরে বিক্রি করলে তার মোট 2000 টাকা লাভ হবে? আচ্ছা, তো দেখো উনি লিচু উনি 15,000 টাকা দিয়ে ক্রয় করছেন। খেয়াল করো, একজন ফল বিক্রেতা যখন ফল ক্রয় করেন, হ্যাঁ, তখন উনি চিন্তা করেন যে আমি কত টাকা দিয়ে ফল ক্রয় করছি এবং আমার এই ফল ক্রয় যাতায়াত খরচ কত হয়েছে। হ্যাঁ, এগুলো কিন্তু হিসাব করেন এবং যাতায়াত খরচ করার পরে ওনাকে কত টাকা প্রফিট করতে হবে ওইটা হিসাব করেন। ওইটা হিসাব করে তারপরে উনি চিন্তা করেন কি যে আমারে প্রতি কেজি ফল বিক্রি করতে হবে কত টাকায়। এখন এটা শুধু ফল বিক্রেতা না, এটা প্রত্যেকটা বিক্রেতা, প্রত্যেকটা আমরা বাজার থেকে যে জিনিসটাই ক্রয় করি না কেন, সেই জিনিসটাই দোকানদার সেই চিন্তাটাই করেন যে আমি তো এটা আর নিজে মানে তো করি না, এটা আমাকে আনতে হয়েছে, কিনে আনতে হয়েছে, যাতায়াত খরচ আমার, এই যদি কোনো প্রকার নষ্ট হয় সেই খরচ। যেমন লিচু কথা বলছে, তাহলে 15,000 টাকা দিয়ে উনি লিচু কিনছেন, 15,000 টাকা দিয়ে লাভ করতেও কত? 2000 টাকা। তাহলে ওনার মোট ইয়ে কত? ইনভেস্টমেন্ট কত? মোট খরচ বা মোট 15,000 টাকা যোগ 2,000 টাকা, এইটা হলো যে ওনার লক্ষ্য 17,000 টাকা। তার মানে উনি চিন্তা করতেছেন যে আমি যে লিচুগুলো কিনে আনলাম, যে 120 শত লিচু, কিন্তু এক বন্ধায় 100 থাকে, এই জন্য বলছি 120 শত, 100 এভাবে করে 120 শত, ঠিক আছে। তো 120 শত লিচু আনছেন, প্রতিমধ্যে 600 লিচু নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, 120 শত এরকম ওই যে আমাদের লিচুর প্যাকেটে থাকে না, এই 100, এখানে 100টা, তারপরে এখানে 100টা, এরকম 120 শত আনছেন, সেখান থেকে 600 নষ্ট হয়ে গেছে। এখন যদিও নষ্ট হয়েছে, কিন্তু উনি চিন্তা করবেন কি এখন আমাকে কী করতে হবে, আমার তো আর লস করা যাবে না, লাভ তো রাখতে হবে। হ্যাঁ, লাভ রাখতে কী করতে হবে? অবশ্যই আমাকে বেশি দামে বিক্রি করতে হবে। তো বেশি দামে বিক্রি করতে হলে ওনার ফল নষ্ট হয়েছে, লিচু নষ্ট হয়েছে, অবশিষ্ট লিচু আমরা লিখতে পারি, একবার লিখতে পারি যে অবশিষ্ট লিচু 1200 থেকে 120 শত, 1200 বলে ফেলি, 120 শত মাইনাস 600 কত আছে? 114 শত। 114 শত লিচু ওনার এখনও কি আছে? ভালো আছে। এইবার এই 114 শত লিচুকে উনি
বিক্রি করতে কত টাকায় 17,000 টাকা বিক্রি করতে হবে, কারণ কিনে এনেছে 15,000 টাকা, লাভ করবো 2,000 টাকা। হ্যাঁ, তার মানে ওনাকে প্রতি কেজির দাম, প্রতি শত লিচুর দাম, প্রতি শত লিচু বিক্রি করতে হবে 17,000 ভাগ 114 এই প্রতি শত লিচু বিক্রি করতে হবে যে এই এততে, আদারওয়াইজ আমরা কী হবে না, লাভ হবে না। এবং ক্যালকুলেশন করে দেখি আমরা কত হচ্ছে এখানে। £149 টাকা, 149 টাকা, 123 পয়সা। এই টাকাটা ওনাকে কী করতে হবে, প্রতি কেজি লিচু ওনাকে এই টাকায় বিক্রি করতে হবে, 149 টাকা বিক্রি করতে হবে। 149 টাকা বিক্রি করলে তারপরে ওনার যে টাকা দিয়ে কিনে আনছেন এবং আরও 2,000 টাকা লাভ হবে, আদারওয়াইজ ওনার লাভ হবে না। এটা আমাদের আনসার। হ্যাঁ, এটা আমাদের আনসার। সহজ অঙ্ক এগুলা, সহজ অঙ্ক। তারপরে এরপর আমরা অঙ্কটা দেখি। তারপর অঙ্কটা কী বলছে, 21 নাম্বার দেখি আমরা কী বলছে। এগুলো মোটামুটি ইজি আছে, তোমাদের পারবা। তারপরে 21 নাম্বার বলছে যে একটি সাইকেল 5,000 টাকা দিয়ে ক্রয় করে 12% লাভে বিক্রি করলে মোট কত টাকা লাভ হবে, সাইকেলটির বিক্রি মূল্য কত। 5,000 টাকা দিয়ে ক্রয় করছে, 12% লাভ করছে। আচ্ছা, আমরা এগুলো ক্লাস 6-7 করছি। 12% লাভ মানে কি, এগুলো তোমরা আরও করছো। 12% লাভ ক্লাস 5-এ করছো। 12% লাভ মানে কি, 100 টাকার মধ্যে 12 টাকা, ঠিক আছে। আর 5,000 টাকার মধ্যে কত, 100 টাকার মধ্যে 12 টাকা, 1 টাকার মধ্যে 12/100। আর 5,000 টাকা দিয়ে সে সাইকেলটা কিনছে, 12 × 5,000, আর নিচে কত আছে 100। তো এই শূন্য কাটিয়ে দাও, আর 5-12 60, শূন্য কয়টা একটা, এই টাকাটা সে প্রফিট করছে। তাহলে তার বিক্রি মূল্য কত বলছে, যে বিক্রি মূল্য কত। তো সুতরাং বিক্রি মূল্য সমান 5,000 টাকা দিয়ে কিনছে আর 600 টাকা লাভ করছে, 5,600 টাকা বিক্রি মূল্য। শেষ। পর অঙ্কটা দেখি আমরা এবার 22 নম্বর অঙ্কটা দেখি আমরা। প্রশ্ন কী বলছে যে একজন ব্যবসায়ী তার পণ্য 5% ক্ষতিতে বিক্রি করলেন, 5% ক্ষতিতে বিক্রি করছেন। ক্ষতি মানে তো লস। যদি তিনি 1230 টাকা বেশি দামে বিক্রি করতেন, অর্থাৎ যেই টাকায় বিক্রি করছেন, ওই অবস্থায় উনি চিন্তা করছেন যদি 1230 টাকায় যদি বিক্রি করতে পারতেন তবে তার 5% লাভ হতো, ব্যবসায়ীর পণ্য ক্রয় মূল্য হতো। এখন উনি 5% ক্ষতিতে বিক্রি করে ফেলছেন। বিক্রি করার পরে উনি চিন্তা করছেন যদি এই বিক্রি মূল্য থেকে যদি আমি 1230 টাকায় বেশি বিক্রি করতে পারতাম তাই আমার 5% উল্টা লাভ হতো, লস তো হইতো না, হয়তো উল্টা লাভ হইতো। তো আমরা আমাদের বলছি কী জন্য, ওনার ক্রয় মূল্য বের করার জন্য, ঠিক আছে, বা ওনার কিনে দাম কত। তো 5% ক্ষতিতে, 5% ক্ষতিতে ওনার কী দাঁড়াচ্ছে যে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রি মূল্য কত, 95 টাকা, ঠিক আছে। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রি মূল্য কত, 95 টাকা। 100 - 5 95 টাকা, ঠিক আছে। আর 5% যদি উনি লাভ করতে পারতেন, হ্যাঁ, ক্রয় মূল্য 100 টাকা হলে যদি লাভ হইতো কত হইতো, 105 টাকা হইতো ওনার, ঠিক আছে, এটা হইতো। তারপরে তাহলে 5% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রি মূল্য কত হচ্ছে, বিক্রি মূল্য 95 টাকা, বিক্রি মূল্য, ঠিক আছে, বিক্রয় মূল্য। তারপরে এখন বলছে যে কত, উনি যেই টাকায় যদি 95 টাকা কিন্তু বিক্রি করেন নাই, মানে 15টার দাম কিন্তু বলেন নাই, বলছে যে 5% ক্ষতি হয়েছে। ওই যেই টাকায় বিক্রি করছেন বলছে যে ওই টাকা থেকে যদি 1230 টাকা বেশি বিক্রি করতে পারতেন 5% লাভ হইতো। তাহলে ওনার 100 টাকার মধ্যে ওনার কত বিক্রি করতে হইতো। তাহলে দেখি আমরা পূর্বাপেক্ষা বা আগের চেয়ে 100 টাকার মধ্যে ওনার ইয়েটা দেখি আমরা। তাহলে কী লিখতে হবে, এখন কী করতে হবে, দেখো এই 100 টাকার মধ্যে হিসাব আমাদের কত টাকার, 100 টাকার মধ্যে, এই 100 টাকার মধ্যে উনি কত টাকা বেশি বিক্রি করতে পারতেন। দেখো বেশি বিক্রি করতে হতো বা পূর্ব দামের চেয়ে বা পূর্বাপেক্ষা বেশি বিক্রি
করতে হতো কতটা দেখো এখানে। তাহলে যদি আমি মাইনাস করি, যদি এখানে আমি এখানে আমি একবার দেখাই, হতো 105 মাইনাস 95 টাকা, কত টাকা আসলো 10 টাকা। ঠিক আছে, অর্থাৎ যেই দামে উনি বিক্রি করছেন বা আমরা 100 টাকার মধ্যে হিসাব করছি, সেই হিসাব থেকে উনি যদি লাভ করতে 5%, তাহলে আর 10 টাকা দর কি করতে হবে, বেশি বিক্রি করতে হবে। তাহলে এটা হলো ওনার বেশি দর বিক্রি করতে হবে পূর্বাপেক্ষা। তাহলে আমাদের দেখো 10 টাকা যদি পরীক্ষা বেশি হয়, ক্রয় মূল্য 100 টাকা, পূর্বাপেক্ষা বেশি 10 টাকা, যখন 10 টাকা যখন ক্রয় মূল্য 100 টাকা। ঠিক আছে, পূর্বাপেক্ষা বেশি 10 টাকা বা পূর্বাপেক্ষা 10 টাকা বেশি যখন ক্রয় মূল্য 100 টাকা, আর পূর্বাপেক্ষা বেশি 1 টাকা যখন ক্রয় মূল্য 100/10, আর পূর্বাপেক্ষা বেশি 1230 টাকা যখন ক্রয় মূল্য 100 পূরণ 1230/10। তো এই শূন্য আর এই শূন্য আমরা কেটে দিব, তাহলে কত থাকছে 123 থেকে 123 শূন্য কয়টা, 2টা, এই টাকাটা। ঠিক আছে, এটা টাকা। ঠিক আছে, তাহলে 12,300 টাকা ছিল কি ওনার ক্রয় মূল্য, 12,300 টাকা ক্রয় মূল্য। এবার তুমি যদি বলো যে উনি বিক্রি মূল্য কত, যদি আমাদের আনসারটা এখানে শেষ, আমাদের আনসারটা এখানে কি শেষ। যদি এবার তুমি যদি মন চাই যে আমি এটা বিক্রি মূল্যটা বের করব, তাহলে এটা ক্রয় মূল্য হলে 5% ক্ষতিতে বার করতে পারবা যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রি মূল্য 95 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে কত, আর ক্রয় মূল্য এটা হলে বিক্রি মূল্য কত বের করতে পারবা। আর 5% বেশি বিক্রি করলে কত হবে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রি মূল্য 105 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে কত, ক্রয় মূল্য এত টাকা হলে বিক্রি মূল্য কত। আমরা সৃজনশীলের জন্য 3টা পার্ট করতে পারি। এটা আমাদের প্রথম পার্ট, ধরো এটা আমাদের প্রথম পার্ট। হ্যাঁ, এটা আমাদের প্রথম পার্ট, এটা আমাদের আনসার। বই যেভাবে বলছে এটা আনসার। যদি খ নাম্বারে বলে যে ওনার বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত, ঠিক আছে, আর ঘত যদি বলে যে ক্রয় মূল্য কত ওনার 5% লাভে বিক্রি মূল্য কত, 5% ক্ষতিতে বিক্রি মূল্য কত, 5% লাভে বিক্রি মূল্য কত, তখন তুমি করতে হবে 5% ক্ষতিতে কত, ক্রয় মূল্য তো পাই গেছো, আর 5% লাভ কত, একদম ইজি। তারপর অঙ্কটা আছে 23 নাম্বার ম্যাথটা কী বলছে দেখো, উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতা সকলে 5% লাভে একটি পণ্য বিক্রি করেন। অর্থাৎ হলো কি, উৎপাদনকারী যে উৎপাদন করেছেন, যেমন মিল ইন্ডাস্ট্রিগুলো উৎপাদন করেন, তো উনি কী করছে, পাইকারি কাছে 5% লাভে বিক্রি করে দিয়েছেন। পাইকারি কারা, ওই মিল ইন্ডাস্ট্রি থেকে যারা বেশি পরিমাণে পণ্য কিনে আনে, এর হলো যে পাইকারি। বিক্রেতা আবার খুচরা বিক্রেতার কাছে 5% লাভ করে বিক্রি করে দিচ্ছেন। ঠিক আছে, এখন একটি পণ্য বিক্রি করেন, একজন খরিদ্দার পণ্যটি খুচরা বিক্রেতার কাছ থেকে 1050 টাকা দিয়ে ক্রয় করলে এই উৎপাদন খরচ কত। অঙ্কটার মূল কথাটা আমি বুঝাই বলি তোমাদেরকে। প্রথমে যে কোনো পণ্য মিল ইন্ডাস্ট্রি তৈরি করে, মিল ইন্ডাস্ট্রি তৈরি করার পরে যেমন এই যে বোর্ডটা বা এই যে কলমটা, এই কলমটা একটা মিল ইন্ডাস্ট্রি কী করছে, তৈরি করছে, একটা কারখানা তৈরি করছে। তো কারখানা তৈরি করছে, তারপরে কারখানা থেকে ওই যায় খুচরা পাইকারি বিক্রেতারা, অর্থাৎ যারা বেশি কোয়ান্টিটিতে কিনে আনে, এর হলো পাইকারি বিক্রেতা। তারা যা কিনে আনছে, একসাথে ধরো অনেক হাজার কিনে আনছে, সেই ব্যক্তি থেকে আবার কী করে, কিছু খুচরা বিক্রেতা আছে, খুচরা মানে ধরো 100-200 কিনে রাখে, যেমন লাইব্রেরিগুলো 100-200 বেশি আনে না, এই ধরনের ফ্যানগুলো, ঠিক আছে, তারা 100-200 বেশি আনে না। তো তারা যায় লাইব্রেরিওয়ালা যে কিনে আনলো 100-200 কিনে আনলো, ওই লাইব্রেরি থেকে আমি গিয়ে কিনে আনলাম। তো লাইব্রেরিওয়ালা থেকে আমি যখন কিনে আনলাম, তখন তার মূল্য হলো কত টাকা, 1050 টাকা, প্রশ্ন অনুযায়ী 1050 টাকা। এখন ওই লাইব্রেরিওয়ালা আমার কাছ থেকে 5% লাভ করছেন,
5% লাভ করছেন, তার মানে আমার কাছে যে টাকা উনি বিক্রি করছেন এখানে তার 5% লাভ আছে। এখন দেখো তাইলে ওনার ক্রয় মূল্য কত, ওনার ক্রয় মূল্য কত আমাকে বের করতে হবে আগে, কারণ আমাকে এখানের আসতে হলে এই স্টেপ আসতে হলে 3টা স্টেপ, 1টা 2টা 3টা 4টা স্টেপ, খরিদ্দার সহকারে 4টা স্টেপ, পাইকারিওয়ালা হলে যে 1টা স্টেপ, একজন পার্সন উৎপাদক, আর পাইকারি হলো যে আরেকজন পার্সন বা 2টা স্টেপ, আর খুচরা বিক্রেতা 3টে স্টেপ, তারপরে খরিদ্দার আমি 4টে স্টেপ, মোট 3টে স্টেপ বাড়ে আসার পর আমার কাছে আসছে। এই জন্য যে কোনো জিনিসের দাম একটু বেশি আমরা কেন কিনতে হচ্ছে, ওই যে স্টেপ যতগুলো হাত বদল হবে, বাংলায় কথা হলো কি, যতগুলো হাত বদল হবে ততগুলো প্রফিট, ততগুলো কী হবে, ওরা লাভ নেবে এবং আমাদের কাছ থেকে জিনিসটা বেশি দামে আসবে। যেমন কৃষক যখন ক্ষেত থেকে উৎপাদন করে, দেখবা কৃষকের ক্ষেতের জমিতে গেলে তুমি যে দামে কিনতে পারবা সেই জিনিস দোকান থেকে কিনতে গেলে অনেক বেশি দিয়ে কিনতে হচ্ছে। তো আসো তাহলে এখন আমি খরিদ্দার মানে আমি ক্রেতা, আমি যে দামে কিনছি 1050 টাকা, সেই দামের মধ্যে দোকানদার কত কিনা ছিল সেটা আমি বের করতে হবে। তাহলে 5% লাভ করছে না, তাহলে 5% যদি লাভ করে, 5% লাভ মানে কি, 5% লাভ মানে 5% লাভ সমান হলো কি 100 + 5, 105 টাকা, 105 টাকা না, তাহলে 105 টাকা। তাহলে আমার দেখো আমি এত টাকা কী করছি, ক্রয় তার কাছে ক্রয় করছি, তাহলে এটা হচ্ছে তার বিক্রি মূল্য, এটা তার কি বিক্রি মূল্য। তাহলে 105 টাকা বিক্রি মূল্য হলে 105 টাকা বিক্রি মূল্য, এখান থেকে আমি লিখি বিক্রি মূল্য 105 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা, বিক্রি মূল্য 105 টাকা হলে, একটু সুন্দর করে লিখি, লেখাটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, বিক্রয় মূল্য 105 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রি মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/105, আর বিক্রি মূল্য ওই যে 1050 টাকা বিক্রি করছে, 100 × 1050 /105। হ্যাঁ, এবার যদি আমরা কাটাকাটি করি কত হচ্ছে, 1050 শূন্য করে 2টা, আর এখানে 105, এত টাকা। তাহলে আমরা কাটাকাটি করলে কত পাচ্ছি, ক্যালকুলেট করে দেখি আমরা, 1000 টাকা পাচ্ছি, 1000 টাকা পাচ্ছি। তার মানে এই 1000 টাকা, এই 1000 টাকা কার ক্রয় মূল্য ছিল, খুচরা বিক্রেতার। খুচরা বিক্রেতা 1000 টাকা দিয়ে ক্রয় করে 5% লাভ করে আমার কাছে বিক্রি করছে 1050 টাকা। তার মানে কি বুঝলাম, যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য ছিল মূলত 1000 টাকা, ঠিক আছে, সে 1000 টাকা দিয়ে কিনছে। এইবার প্রশ্ন বলছে কি আমাদেরকে, উৎপাদন খরচ কত, এইখানে আসতে হবে আমাদেরকে, এখানে আসতে হবে। এবার দেখো সে 1000 টাকা দিয়ে ক্রয় করছে না, তার যেটা ক্রয় মূল্য, হ্যাঁ, পাইকারি বিক্রেতা আবার যখন বিক্রি করছে তার কাছে, হ্যাঁ, তখন সে কী করছে, 5% লাভ করছে, সে তো আর লাভ ছাড়া বিক্রি করে নাই। এখন এখানে খরিদ্দার লাভ কিনছি আমি 1050 টাকা দিয়ে, এখন আমার হিসাবটা হয়ে গেছে। এবার খুচরা বিক্রেতা চিন্তা করতেছে যে কি, আমি যে 1000 টাকা দিয়ে কিনলাম আমার উপর সে 5% লাভ করছে, তার মানে তার কিনা কত। খুচরা বিক্রেতা যে দোকানদার, সাধারণ দোকানদার যে, সেই চিন্তা করতেছে যে আমি তো 1000 টাকা দিয়ে কিনে আনলাম, কার কাছ থেকে, পাইকারির কাছ থেকে, পাইকারিওয়ালা আর কাছ থেকে 5% লাভ করলে তার কিনা মূল্য কত সেটা বের করতে হবে। তাহলে দেখো সেমভাবে 105 টাকা হলে এত, আর জাস্ট এখানে আমরা আসবো, এখানে লিখবো যে কত, 1000 টাকা। এটা কার হিসাব, খুচরা বিক্রেতার হিসাব। এখানে লিখবে, এখানে নোট দিবা, প্রথমে দিবে যে খরিদ্দার, 1 নম্বরে দিবে খরিদ্দার, 2 নম্বরে এখন কার আসতেছে, খুচরা বিক্রেতা। প্রথমে লিখবে যে খরিদ্দার হিসাব,
খরিদ্দারের হিসাব 1 নম্বরে, এটা পুরোটা লিখছো। 2 নম্বর হলো খুচরা বিক্রেতার হিসাব, লিখে এটা লিখবে বা উপরে লিখতে পারো খরিদ্দার খুচরা বিক্রেতার হিসাব। এইবার এখানে আসো, এখানে আসার পরে তখন এখানে কী হয়ে যাবে, সব ঠিক থাকবে। এখানে হয়ে যাবে কত, 1000 টাকা হয়ে যাবে। এবার এখানে কত হচ্ছে 3500 এই। এবার এটা দিয়ে আমরা যদি এটাকে ভাগ করি কত টাকা হচ্ছে ক্যালকুলেশন করে দেখি আমরা। 952 টাকা 38 পয়সা, 952 টাকা 38 পয়সা। এই টাকাটা কার বিক্রি মূল্য? এই টাকাটা বিক্রি মূল্য কার? পাইকারিওয়ালার বিক্রি মূল্য কিন্তু, হ্যাঁ। কিন্তু খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। খুচরা বিক্রেতা চিন্তা করলো কি যে আমি যে 1000 টাকা দিয়ে ক্রয় করছি, হ্যাঁ, তার মানে পাইকারিওয়ালা 5% লাভ করছে, তার ক্রয় মূল্য কত ছিল? তার ক্রয় মূল্য ছিল যে এটা, ঠিক আছে। তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য ছিল 952 টাকা 38 পয়সা। এইবার পাইকারিওয়ালা চিন্তা করবে আমি যে মিল থেকে বা কারখানা থেকে যে আমি যে পণ্যগুলো আনলাম, তারা 5% লাভ করছে, আমি তো এই দামে কিনে এনেছি, তাহলে তাদের উৎপাদন খরচ কত? এইবার আমরা আসলে লাস্ট পয়েন্টে আসছি। থার্ড স্টেপে লিখবে যে কি, উৎপাদন খরচ। উৎপাদন খরচ তাও 5% লাভ করছে। এখন এটা তো ঠিক আছে, এবার এখানে কত আসে যাবে, 952 টাকা, 952 টাকা 38 পয়সা। এটা যদি কি হয়, ওই উৎপাদনকারী বিক্রি মূল্য হয়, উৎপাদনকারী খরচ, তাহলে খরচ কত, উৎপাদন খরচ কত? এখানে তখন আর ক্রয় মূল্য আসবে না, বা উৎপাদন খরচ। তারপরে এখানে 952 টাকা 38 ডিভাইড বাই 105 এই। তাহলে এইবার আমরা এখানে ক্যালকুলেশন করলে যা পাবো সেটা হলো উৎপাদন খরচ। তাহলে ক্যালকুলেট করে দেখি আমরা, 960 টাকা 3 এই, অর্থাৎ উৎপাদন খরচ এই টাকাটা, ঠিক আছে। উৎপাদন খরচ এই টাকাটা, এই টাকার উপরে 5% লাভ করে পাইকারিওয়ালার কাছে বিক্রি করছে 952 টাকা 38 পয়সা। পাইকারিওয়ালা আবার 5% লাভ করে 1000 টাকা বিক্রি করছে কার কাছে? খুচরা বিক্রেতার কাছে। খুচরা বিক্রেতারা আবার 5% লাভ করে আমার কাছে, তোমার কাছে বিক্রি করছে। তাহলে আমরা উৎপাদন খরচটা পেয়ে গেলাম, ঠিক আছে। এটা হলো আমাদের উৎপাদন খরচ। আনসার আমাদের কিন্তু এইটা, এটা হলো আমাদের আনসার। তো আশা করি বুঝতে পারছো তোমরা। একটা ভিডিওতে সবগুলো অঙ্ক দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, যাতে করে তোমরা খুঁজে পাও। তারপরে যদি কোনো প্রবলেম হয়, ভুলভ্রান্তি হলে অবশ্যই কমেন্ট করে জানাবা। সবার জন্য শুভকামনা রইল, ভালো থেকো, আল্লাহ হাফেজ।